বিশ্বযুদ্ধ মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় ঘাতক এবং ভয়ঙ্করতম যুদ্ধ। এই যুদ্ধে বিশ্বের 50টিরও বেশি দেশ কোনো না কোনোভাবে যুক্ত ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ নামে একটা সংস্থা গঠন করা হয়েছিল, যাতে আর কোনো এরকম ভয়ানক যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি না হয়। আনুষ্ঠানিকভাবে 1939 থেকে 1945 সাল পর্যন্ত চলা এই যুদ্ধে ইউরোপ তথা পৃথিবীর অন্যান্য দেশের প্রায় 10 কোটি মানুষ সরাসরিভাবে অংশ নিয়েছিল। আর এই যুদ্ধ শেষে প্রাণহানির সংখ্যা ছিল প্রায় 8.5 কোটিরও বেশি, যার মধ্যে 5.5 কোটিরও বেশি বেসামরিক নাগরিক। তাছাড়া বিশ্বযুদ্ধের সময় পর্যন্ত নাৎসিদের দ্বারা ইহুদিদের নিধন এক করুণ ইতিহাসের সাক্ষী। এই সময় থেকে এমন কিছু টেকনোলজির উদ্ভাবন হয়েছিল যা আজও আমরা ব্যবহার করে চলেছি। তাছাড়া নতুন যুদ্ধ প্রকৌশল এই সময় থেকেই শুরু হয়। নমস্কার বন্ধুরা, আমি টিএস। আজ আমার বিষয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। একটা বিরাট বড় ঘটনাক্রম। 6 বছরব্যাপী যুদ্ধে বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। এই সব কিছু একটা ভিডিওতে বলতে গেলে অনেক কিছুই বাদ চলে যাবে, তাই এই ভিডিও বেশ কয়েকটা এপিসোডে ভাগ করে দেখানো হবে। আশা করছি সবকটা ভিডিওর মাধ্যমে আপনারা ওয়ার্ল্ড ওয়ার 2 সম্পর্কে বিশদে জানতে পারবেন। আজকের ভিডিও শুরু করার আগে এই যুদ্ধের পূর্বে ঘটে যাওয়া প্রথম বিশ্বযুদ্ধ এবং 1870 সালে জার্মানির ঐক্য সম্পর্কে জেনে নিলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ বুঝতে সুবিধা হবে। 1870 সালে জার্মানি যখন ফ্রান্সকে হারিয়ে দিয়েছিল, সে সময় ফ্রান্সের প্রতি নানা রকম অর্থনৈতিক প্রতিবন্ধকতা ছাড়াও কিছু সমৃদ্ধশালী অঞ্চল দখল করেছিল। একইভাবে প্রথম বিশ্বযুদ্ধের শেষে জার্মানি যখন পরাস্ত হলো, সেই সময় মিত্র শক্তিপক্ষ ভার্সাইতে এক সন্ধি স্বাক্ষর করে। সন্ধিপত্রের 231 নম্বর ধারা অনুসারে বলা হয়, জার্মানি ও তার অক্ষ রাষ্ট্রবর্গের আক্রমণের ফলে মিত্রপক্ষভুক্ত দেশগুলির নাগরিকদের যে ক্ষতি হয়েছিল, জার্মানি তা পূরণ করতে বাধ্য থাকবে। প্যারিসের সন্ধিপত্র অনুসারে জার্মানির বৃহদাকার পোতগুলি ফ্রান্স এবং যুদ্ধজাহাজগুলি ইংল্যান্ডকে দেওয়া হলো। জার্মানির উপনিবেশগুলি মিত্রপক্ষের মধ্যে ভাগ করে নিল। ইংল্যান্ড ও ফ্রান্স ঠিক করল যে জার্মানি ক্ষতিপূরণ বাবদ $33 বিলিয়ন মিত্রপক্ষের দেশগুলিকে দেবে। এই পরিমাণ অর্থ বর্তমান সময়ের প্রেক্ষিতে হিসাব করলে প্রায় $270 বিলিয়ন হয়। জার্মানি 2010 সালে এসে সেই টাকা পরিশোধ করতে সমর্থ হয়। এর থেকে বোঝাই যাচ্ছে কি নিদারুণ অর্থনৈতিক চাপ জার্মানবাসীর ওপর পড়েছিল। একই দেশটি সদ্য প্রথম বিশ্বযুদ্ধ শেষ করে উঠেছে, তারপর মিত্রশক্তিবর্গের এই রকম আর্থিক প্রতিহিংসা। ক্ষতিপূরণ কমিশনের সিদ্ধান্ত অনুসারে জার্মানি 1921 সালে প্রথম কিস্তি প্রেরণ করল, কিন্তু যুদ্ধোত্তর জার্মানির ধ্বংসোন্মুখ অর্থনীতি এই চাপ সহ্য করতে পারল না। জার্মান মুদ্রা অর্থাৎ মার্কের দাম ক্রমশ পড়তে শুরু করে। বল্গাহীন মুদ্রাস্ফীতি অর্থাৎ জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ, মধ্যবিত্ত শ্রেণী ও শ্রমজীবী মানুষেরা। একটা উদাহরণ দিলে এই মুদ্রাস্ফীতির ঘটনাটা ভালোভাবে বোঝানো সম্ভব হবে। 1922 খ্রিস্টাব্দে একটা পাউন্ডের দাম হয়েছিল 160 মার্কস। এমতাবস্থায় 1923 খ্রিস্টাব্দের 11 জানুয়ারি ক্ষতিপূরণ প্রেরণে অসমর্থ হলে ফ্রান্স বেলজিয়াম মিলিত হয়ে জার্মানির খনি সমৃদ্ধ রুর অঞ্চল দখল করে নেয়। জার্মানির মানুষের এই অবিবর্ণনীয় কষ্ট দেখে মিত্রশক্তিবর্গ কিছুটা সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করে। ক্ষতিপূরণের বোঝা কিছুটা লাঘব করার জন্য 1924 সালে মার্কিন অর্থনীতি বিশেষজ্ঞ চার্লস ডায়েজের নেতৃত্বে একটা কমিশন নিযুক্ত হয়। ব্রিটেনও তাদের ঋণ দেওয়ার ব্যবস্থা করে। জার্মানির অর্থনৈতিক অচলাবস্থা, রাজনৈতিক অস্থিরতা আর সামাজিক অবক্ষয়ের যুগে উদ্ভব হয় এক নাৎসি নেতা, যার নাম হিটলার। তিনি 1924 সালে জার্মানির তদানীন্তন সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান করতে গেলে তাকে জেলবন্দি করা হয়। 1925 খ্রিস্টাব্দে তিনি লেখেন মেইন ক্যাম্প, যা নাৎসি বাইবেল নামেও পরিচিত। তার লেখা মেইন ক্যাম্পের মূল বক্তব্য ছিল 1919 সালে ভার্সাই চুক্তির অপমানজনক বৈষম্যমূলক ভৌমিক, সামরিক ও অর্থনৈতিক শর্তগুলি লঙ্ঘন করে জার্মানিকে পুনরায় শক্তিশালী রাষ্ট্রে পরিণত করা। ইউরোপের বিভিন্ন স্থানে বসবাসকারী জার্মান ভাষাভাষী অঞ্চলগুলিকে
জার্মানির সঙ্গে অঙ্গীবদ্ধ করে ঐক্যবদ্ধ জার্মান রাষ্ট্র গঠন করা, অর্থাৎ আনস্লুস। জার্মান ভাষাভাষীর মানুষদের বসস্থানের জন্য মুক্ত অঞ্চল, অর্থাৎ লেবেনসরাউম। হিটলার তার বিভিন্ন জনসভা ভাষণের মধ্য দিয়ে জার্মান মানুষদের বোঝাতে চাইত যে জার্মানরা একমাত্র বিশুদ্ধ আর্য জাতি, অন্যান্য জাতি বর্ণসংকর মাত্র। তাই শ্রেষ্ঠ জাতি হিসাবে জার্মানদের একমাত্র কর্তব্য অন্যান্য জাতিদের শাসন করা। এই তত্ত্ব হেরেনবর্গ তত্ত্ব নামেও পরিচিত। হিটলারের চাটুকার বিভিন্ন সংবাদপত্র ও বিভিন্ন সংস্থার মাধ্যমে এই প্রপাগান্ডা ছড়িয়ে দেওয়া হতে থাকে। 1929 সালে আসে সারা পৃথিবীব্যাপী এক ভয়াবহ অর্থনৈতিক মন্দা, যা দ্য গ্রেট ডিপ্রেশন নামে পরিচিত। জার্মানিতে মহামন্দার প্রভাব ব্যাপক আকার নেয়। এই পরিস্থিতির সুযোগ নিয়ে হিটলার ও তার নাৎসি পার্টি তদানীন্তন সরকারের বিরুদ্ধে ব্যাপক প্রচার চালিয়ে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়। 30 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে হিটলার চ্যান্সেলর পদে নিযুক্ত হয়, আর 1934 খ্রিস্টাব্দের রাষ্ট্রপতি হিন্ডেনবার্গের মৃত্যুর পর তিনি রাষ্ট্রপতি নিযুক্ত হন এবং নিজেকে ফুয়েরার উপাধিতে ভূষিত করেন। হিটলার ইহুদি জাতিকে শত্রু বলে মনে করত। তার ভাষণ দেবার এক সপ্রতিভ ক্ষমতা ছিল। সে তার ভাষণের মাধ্যমে জার্মান মানুষদের সংঘবদ্ধ করতে সক্ষম হয়। সে এবং নাৎসি পার্টি সাধারণ মানুষকে বোঝাতে সক্ষম হয় যে প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়, ভার্সাই সন্ধির মতন অপমানজনক সন্ধি সইতে হচ্ছে, এর প্রধান কারণ দেশের মধ্যে থাকা ইহুদি ও সমাজতান্ত্রিকদের মতন দেশবিরোধী অ্যান্টি ন্যাশনালিস্টদের জন্য। সে ক্ষমতা দখল করার পর দেশ থেকে অজার্মানদের নিধন ও বিতরণ করা শুরু হয়। এই পর্যায়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও এক আজব তোষণ নীতি শুরু হয়েছিল। নাৎসি জার্মানির ঘোষিত নীতি ছিল পূর্বাভিমুখী অভিযান। তোষণ নীতির প্রবক্তাগণ অর্থাৎ ব্রিটেন ও ফ্রান্স মনে করেছিল যে ভার্সাই সন্ধির মাধ্যমে জার্মানির সঙ্গে অন্যায় করা হয়েছে, তাই জার্মানিকে কিছু ছাড় দেওয়া অবশ্যই দরকার। তাছাড়াও রাশিয়াতে 1917 সালে সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সাম্যবাদী ভাবধারা সারা বিশ্বে যাতে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য হিটলারের মতন একজন তাবেদারকে তাদের প্রয়োজন ছিল। 1935-এর জুন মাসে ব্রিটেন অ্যাংলো জার্মান নৌ চুক্তি স্বাক্ষর করে। এতে সিদ্ধান্ত হয় যে জার্মানি তার নৌবাহিনী গঠন করতে পারবে। তবে হিটলারের ক্রমান্বয়ে সৈন্যবৃদ্ধি দেখে ফ্রান্স ভয় পেয়ে যায়। সে তার ভৌমিক অঞ্চল সুরক্ষার প্রতি মনোনিবেশ করে। 1938 সালে হিটলার যখন দেখল তার সৈন্যবাহিনী পুরোপুরি তৈরি, তখন সে তার পার্শ্ববর্তী দেশ অস্ট্রিয়ার প্রতি নজর দিল। মধ্য ইউরোপের জার্মান ভাষাভাষী অস্ট্রিয়ার সঙ্গে জার্মানির সংযুক্তিকরণ মেইন ক্যাম্পে হিটলারের আগ্রহ প্রকাশ পেয়েছিল। 1938-এর 12 ফেব্রুয়ারি হিটলার অস্ট্রিয়ার চ্যান্সেলর শুশনিককে তার আবাসস্থল বার্কস্টেন গার্ডেনে ডেকে আনলেন এবং এরপরই অস্ট্রিয়ার মন্ত্রিসভায় নাৎসি দলের সদস্যদের অন্তর্ভুক্ত করা শুরু হলো। দুঃখের কথা, হিটলারের নির্দেশ শিরোধার্য করেও রেহাই পেল না শুশনিক। 12 মার্চ জার্মান সেনা ভিয়েনায় পৌঁছালো। মুসোলিনি জার্মান অভিযানকে সমর্থন করল। 10 এপ্রিল গণভোটের নামে এক প্রহসনের মাধ্যমে অস্ট্রিয়ার জার্মান সংযুক্তিকরণ অর্থাৎ আনস্লুস সম্পন্ন হলো। অস্ট্রিয়ায় রক্তপাতহীন বিস্তারধর্মিতা শক্তিশালী মিত্রপক্ষের চুপ করে বসে থাকা হিটলারকে প্রবলভাবে অক্সিজেন জুগিয়েছিল। এবার তার লক্ষ্যবস্তু হয় চেকোস্লোভাকিয়া। এই দেশটি ভৌগোলিকভাবে অবস্থান ছিল মধ্য ও পূর্ব ইউরোপের কেন্দ্রস্থলে। জার্মান বিস্তার নীতি সফল করতে হলে হিটলারের কাছে এই দেশ ছিল পাখির চোখ। আবার সদ্য প্রতিষ্ঠিত এই দেশটির সামরিক দিক থেকেও যথেষ্ট শক্তিশালী ছিল। তাছাড়া স্কোডা অস্ত্র কারখানাটির খ্যাতি ছিল বিশ্বজোড়া। চেকোস্লোভাকিয়া দেশটির পশ্চিমে সুদেতান অঞ্চলে প্রায় 3.5 মিলিয়ন মতন জার্মান ভাষাভাষীর মানুষ বসবাস করত। জার্মানির এই অঞ্চলের তাদের প্রভাব বিস্তার করে। হিটলার সুদেতান অঞ্চল এই সময় দাবি করে বসল। ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলেন 1938-এর 24 মার্চ ইংল্যান্ডের হাউস অব কমন্সে জানান কোনো পরিস্থিতিতে আর যুদ্ধ সম্ভবপর নয়। তিনি হিটলারের সঙ্গে মিউনিক চুক্তি স্বাক্ষর করলেন, যাতে বলা হয় সুদেতান অঞ্চল হিটলার দিয়ে দেওয়া হবে। তবে এরপর হিটলার আর কোনো যুদ্ধে জড়াবে না। কিন্তু 6 মাসও লাগলো না। হিটলার তার আর্মি নিয়ে 15 মার্চ 1939 সালে পুরো চেকোস্লোভাকিয়া দখল করে নিল। মিউনিক চুক্তির পর জার্মানি এবার পোল্যান্ডের প্রতি মনোনিবেশ করল। অক্টোবর 1938-এ জার্মান পররাষ্ট্রমন্ত্রী রিবেনট্রপ
পোল রাষ্ট্রদূত লিপসিকের কাছে পোল জার্মান সমস্যার সুষ্ঠু সমাধানকল্পে জার্মান অধ্যুষিত ডানজিক শহরটি হস্তান্তর এবং পোল্যান্ডের সংযোগকারী ভূখণ্ডে জার্মানিকে অতিরাষ্ট্রিক অধিকার দেওয়ার দাবি জানালো। একই সময়ে 1939 হিটলার সোভিয়েত রাশিয়ার সঙ্গে 10 বছরের জন্য অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে। মজার ব্যাপার হলো, সোভিয়েতেরও পোল্যান্ডের প্রতি আশাব্যঞ্জক ছিল। তারা মনে করত পোল্যান্ড সোভিয়েতেরই অবিচ্ছেদ্য অংশ। 23শে মার্চ লিথুয়ানিয়ায় অবস্থিত জার্মান অধ্যুষিত মেমেল বন্দরটি জার্মানি গ্রাস করে নেয়। এরপর হিটলার প্রাগ অঞ্চলটি দখলের পর তার চাটুকার সংবাদপত্রগুলির মাধ্যমে প্রচার চালাতে থাকে যে পোল্যান্ড সরকার জার্মান সংখ্যালঘুদের ওপর অত্যাচার চালাচ্ছে। 3রা এপ্রিল হিটলার সেনাবাহিনীকে পোল্যান্ড আক্রমণের জন্য শ্বেত অভিযানের পরিকল্পনা তৈরি করে। 22শে মে ইতালির সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করে, যা প্যাক্ট অফ স্টিল নামে পরিচিত। অপরদিকে রাশিয়ার মৈত্রী চুক্তির সুবাদে পূর্ব দিক থেকে সে নিশ্চিন্ত ছিল। হিটলার 3 দিক থেকে সৈন্য সমাবেশ করে 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করলে তার ঠিক 2 দিন পর ব্রিটেন ও ফ্রান্স জার্মানির প্রতি নিষ্ক্রিয়তা ত্যাগ করে যুদ্ধ ঘোষণা করে। আনুষ্ঠানিকভাবে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ।